হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাইরে প্রচণ্ড রোদ আর গরম। সকাল সকাল চলে এসেছি কম্বল কাচতে। যেহেতু ঘরে সবসময় প্রায় এসি চলে, এই পাতলা কম্বলটা থাকে। এটা বেশ নোংরাও হয়ে গেছে, তাই ভাবলাম আজকে সকালবেলাই এটাকে কেচে দিই। কাপড়টা কাচতে দিয়েই চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে বানাবো সুজির ঢোকলা, যেটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। এগুলো বানানোর সবথেকে ভালো দিকই হলো এটা বানানোর সময় খুব বেশিক্ষণ সামনে আবার থাকতেও হয় না, তাই তাড়াহুড়ো করে এটার প্রিপারেশনটা কমপ্লিট করে নিয়ে আমি অন্যান্য কাজও করতে পারবো। সুজির ঢোকলা বানানোর জন্য সুজিটাকে দইয়ের সঙ্গে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দই আর সুজিটার মিশ্রণটা এর মধ্যে সামান্য জল, আদা, কাঁচা লঙ্কা আর একটু লবণ আর চিনি দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। ঢোকলাটা রেডি করার আগেই বাটিটাকে রেডি করে রাখবো, কারণ ঢোকলা বানানোর সময় এর মধ্যে হয় খাবার সোডা না হলে ইনো দেবো। আর এই দুটোই দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। তাই একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণে সরষের তেল, আর তেলটাকে স্প্রেড করে নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেটাকে ফুটতে বসিয়ে দিয়েছি। দেখো, ঢোকলাটার একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার এক প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে খাবার সোডাও কিন্তু ব্যবহার করতে পারো। ঢোকলার ব্যাটারটা একটু পাতলা দেখে এই ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আর এক্সট্রা করে জল দিতে হবে না। ইনোটাকে এই ঢোকলার ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবে খুব তাড়াতাড়ি এই ব্যাটারটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ফুলে উঠেছে। এইবার এটাকে পাত্রের মধ্যে ঢেলে দাও। ভালো করে ট্যাপ করে নাও, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। এদিকে জলও ফুটে উঠেছে। এর মধ্যে খুব সাবধানে এটাকে বসিয়ে দিয়ে আস্তে করে ঢাকনাটা দিয়ে দাও। এরপর 20 মিনিট ঢেকে রেখে দাও। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে। ঢোকলা হতে প্রায় 20 মিনিট সময় লাগবে। ততক্ষণের মধ্যে কালকের কাঁচা কাপড়গুলোকে ভাঁজ করে রেখে দিই। তাহলে আমার ব্রেকফাস্ট তৈরি হতে হতেই এদিককার আরও একটা কাজ হয়ে যাবে, আর ততক্ষণের মধ্যে কাপড়টা কাচাও কমপ্লিট হয়ে যাবে। এইভাবে একটু গুছিয়ে কাজ না করলে কাজ করতে অনেকটা বেশি সময় লাগে, তখন আর অন্য কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। আমার ঢোকলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে এটাকে একটু চেক করে নিব। চাকুর গায়ে যদি না লাগে তার মানে ঢোকলাটা একদম কমপ্লিট। গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঢোকলাটাকে তোমরা এইভাবেও খেতে পারো, তবে আমি এটার মধ্যে একটুখানি ফোড়ন দেব, তাহলে এর টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে কালো সর্ষা, হিং আর কারিপাতা দিয়ে দেব। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। আবারও একটু ভেজে নেব। লঙ্কার গুঁড়োটা ভাজা হয়ে গেলেই এবার টুকরো করে কেটে রাখা সুজির ঢোকলাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। মশলাটা সুজির ঢোকলার দুপাশেই খুব ভালোভাবে একটা কোটিং তৈরি করে দেবে। এতে এই ঢোকলাগুলোর টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এদিকে পাশে চায়ের জলও ফুটে গেছে। আজকে খাবো লাল চা, তাই এখানে চা পাতা দিয়েও এটাকে একটু ঢেকে রেখে দিলাম। সকালের ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, আর আমার ওদিকে কিন্তু কাপড় ভাঁজ করা এবং কাপড় কাচাও কমপ্লিট। এখন একটুখানি ব্রেকফাস্ট করার জন্য আজকের ব্রেকফাস্ট হবে লাল চা আর সুজির ঢোকলা। সুজির ঢোকলাটা খেতে এতটাই টেস্টি হয়েছে যে তোমরা এটাকে এইভাবেও খেতে পারো, তবে আমি খাবো
টমেটোর আচার দিয়ে। টমেটোর আচার খেতে কিন্তু অসাধারণ হয়। আর টমেটোর আচারের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে আছে, তোমরা চাইলে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করতে পারো। আর দেখো সুজির ঢোকলাগুলো কি নরম আর সফট হয়েছে। এটা কিন্তু দারুণ লাগছে এই টমেটোর আচার দিয়ে খেতে। ব্রেকফাস্ট করে ছাদে চলে এসেছি। কিছুটা ডালিয়া ছিল, একটু পুরনো হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম এটাকেও আজকে রোদে দিয়ে নিই। আর এখন কাপড়টা মেলে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গাছেদের বেঁচে থাকার ইচ্ছাটা আমার মনে হয় মানুষের থেকেও অনেক বেশি। সামান্য একটু জল দিলেই এই চরম রোদের মধ্যেও কি সুন্দর গাছ ভর্তি ফুল নিয়ে ওরা দাঁড়িয়ে থাকে। কিছুটা টাইম এখন এই গাছগুলোর সঙ্গে কাটাবো, তারপরে নিচে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আবার দেখা হবে আগামী ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাবাই।